বেয়াদব একটা ইশরাক। মির্জা আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরও হলো ওনার এগুলো নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি তারেক রহমান তো আসলে কাগজে বাগ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? ভোট কেন্দ্রে স্মার্টফোন নেওয়া যাবে না, মোবাইল নেওয়া যাবে না। নির্বাচন কমিশনের এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে মুহূর্তের মধ্যেই জামাত শিবির এনসিপি জেগে উঠেছে, প্রতিবাদের ঝড়। কিন্তু বিএনপি চুপ। হ্যাঁ, আমরা বলার পরে হয়তো বা বিএনপিও আমাদের সাথে তাল মিলাতে পারে, কিন্তু বিএনপি চুপ। যে এইবার দাঁড়িপাল্লা সব খায়া ফেলবে। আসলে বন্ধুরা, আপনারা যারা অনেকে দুশ্চিন্তায় আছেন, অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই টিভি দেখলে তো মনে হয় বিএনপি ক্ষমতা দখল করে ফেলাইছে, বা তাদের কথাবার্তা শুনলে তো মনে হয় তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়ে গেছে। বলতে দেন না ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারি সে যে একটা জিনিস এবার হয়তো সবাইকে দেখিয়ে দিচ্ছে। দর্শক, ইতিমধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারির কিছু কিছু ভিডিও, কিছু কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় যেন তোলপাড় সৃষ্টি করেই আছে। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া ঢুকলেই তোলপাড় শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি ভিডিওগুলো। আচ্ছা, এবার আসি আমরা আসল কথায়। আসল কথা হলো নাসিরউদ্দিন পাটোয়ারির বুকের ভিতরে সাহস আছে, এটা সবাই বলা বলি শুরু করেছে। নির্বাচনের আর মাত্র 3 দিন পরেই হচ্ছে নির্বাচন। হঠাৎ করে ইসির পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে নির্বাচনী এলাকার চারিপাশ দিয়ে 400 গজ হয়তো এরকম মানে বোঝানো হয়েছে যে সেখানে কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবে না। এটা নিয়ে সবাই সমালোচনা করছে বা এই বিষয়টি উঠিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে, কিন্তু বিএনপি চুপ আছে। এখন বলা হচ্ছে যে বিএনপি কি তাহলে এই কারচুপি করার জন্য ইসিকে বাধ্য করাচ্ছে এরকম একটা কাজ করানোর জন্য? দর্শক, মানে গোপন কিছু তথ্য কিন্তু অবশেষে বের হয়ে আসতে শুরু করেছে। যেহেতু নির্বাচন অতি দ্রুত সন্নিকটে চলে এসেছে, আর জামাত ইসলামের প্রার্থীরা যেভাবে প্রচারণা করছে গোটা বাংলাদেশ থেকে এবার নতুন একটা ঝড় উঠেছে। সেটা হলো যে ইসলামী দলগুলোকে এবার ক্ষমতায় নেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, ইসলামী দলগুলোকে মানুষ ভোট দিবে। এটা দেখার পরে বা এই পরিস্থিতি হওয়ার কারণে কিন্তু মানে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি এলাকায় একটা আতঙ্ক বিরাজমান হচ্ছে যে বিএনপির মতো এত বড় একটা দল যদি এই মুহূর্তে জামাত ইসলামের কাছে হেরে যায় তাহলে মান ইজ্জত সব শেষ। আর একটা সবচেয়ে বড় বিষয় হলো, যেখানে জনাব তারেক জিয়া মানে নির্বাচন করছে খালেদুজ্জামান সাহেবের সাথে, ওখানে যদি তারেক জিয়া নিজেই হেরে যায় খালেদুজ্জামানের কাছে, তাহলে হবেটা কি বলে? প্রধানমন্ত্রী কি হবে তাইলে? মানে নানান ধরনের নানান জল্পনা কল্পনা চলছে। যাই হোক, এই জল্পনা কল্পনা অবসান ঘটবে কিন্তু মাত্র আর 3 দিন, বলতে পারে যে মাঝখানে 2 দিন। এবার কিন্তু অন্যবারের মতো নির্বাচন না, এবার একটু ভিন্ন তরিকার নির্বাচন। তবে এবার আশা করা যাচ্ছে সে আগের মতো আর নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন হলে দেখা যাবে আসলে ফলাফল কি হয়। যাই হোক, কথা বাড়াবো না, সরাসরি বিশ্লেষণ আপনাদের সাথে শোনাবো। তো যাদের বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন তাহলে কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ শুনে আসি, যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও দেখে আসি। 12 তারিখ একেবারে সন্নিকটে। এখন চলছে ভোটের হিসাব নিকাশ, কে কতগুলো আসন পাবে, কে কোন আসনে জয়লাভ করবে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করব, যেহেতু খুব বেশি বড় ব্যাখ্যা বিশ্লেষণের সময় এখন আর নাই। একেবারে জিস্ট আজ সারাদিন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলে যে ইনফরমেশন পেয়েছি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা শুনে খুশি হয়ে যাবেন। এবং এখানে আমি যেটি বলছি, খোদ এমন কিছু মানুষের সাথে কথা বলেছি যারা কোনো কোনো আসনের একেবারে বিএনপির যিনি সেকেন্ড ম্যান, অর্থাৎ প্রার্থীর পরেই যিনি, এমন লোকের সাথেও কথা হয়েছে, তাদের নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। তারা কি চিন্তা ভাবনা করছে, ঢাকাতে তাদের কি অবস্থান এবং জামাত ইসলামের কি অবস্থান, এই বিষয়টি আমি আপনাদেরকে একটু বলবো। প্রথমেই আপনারা শিরোনাম দেখে হয়তো বুঝেছেন যে ঢাকাতে জামাত ইসলাম ইন, বিএনপি আউট। হ্যাঁ, এটি সত্য। কেন জানার আগে চলেন একটি জরিপের কথা আমি আপনাদেরকে বলবো। সেই জরিপের কথা শুনলে আপনাদের কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বর্তমান বাংলাদেশে মোট ভোটারের পরিমাণ 12,77,000। এই 12,77,000-এর ভিতরে 18 থেকে 39 বছরের ভোটারের সংখ্যা প্রায় 5 কোটি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হিসাব করা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। এখানে 2টি জরিপ এসেছে, একটা হচ্ছে সোচ্চার আর একটা হচ্ছে সিআরএফ, কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। এই 2টা প্রতিষ্ঠানের যে জরিপ, সর্বশেষ জরিপ কিন্তু এটা, এই জরিপে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যের সাথে বিএনপির যাদের সাথে আমার কথা হয়েছে তাদের কথার কি মিল আছে সেটি আমি আপনাদেরকে বলছি। আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছিল, এবার তারা 48% মানুষ বিএনপিকে ভোট দিতে চাচ্ছে, জামাত ইসলামকে দিতে চাচ্ছে 29% মানুষ, আর এনসিপিকে দিতে চাচ্ছে 6.5%। তাহলে এনসিপির আর জামাতের মিলে কত হলো? 35.5।
আর 13% মানুষ দিতে চাচ্ছে অন্যান্য দলের। অন্যান্য দল মানে তাহলে বিএনপির তার অন্যান্য দল নেই, অন্যান্য দল আছে জামাতের ভিতরে, যেহেতু 11 দলীয় জোট, তাহলে এখানে কিন্তু 48% হয়ে গেল, বিএনপিকে পার হয়ে চলে গেল কিন্তু। আর 2% মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা কাদেরকে ভোট দিবে। তাহলে এটা গেল সিআরএফ এর জরিপ, কাছাকাছি কিন্তু চলে গেছে, এখানে সমান সমান। এবারে মজার ব্যাপার ঘটছে যে এই নির্বাচনে 18 থেকে 33% মানুষ যারা সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, এরাই তরুণ ভোটার, এরাই এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চায়। এবার মজাদার ব্যাপার যেটি, ওই সিআরএফ এর জরিপ কিন্তু 5 কোটি যে ভোটার, এই 5 কোটি ভোটারের ভিতরে তারা সবচেয়ে বেশি ভোট দিতে চেয়েছে জামাত ইসলামকে। সেখানে পার্সেন্টেজটা কত? 37.4%। আর এনসিপি কে দিতে চেয়েছে 17% মানুষ। তাহলে জামাতের 37.4 আর এনসিপির 17 কত হয়? 54.4%। আর বিএনপি কে দিতে চেয়েছে মাত্র 27%। এবং এখানে সিদ্ধান্তহীনতায় রয়েছে 18% মানুষ। তাহলে কে এগিয়ে গেল? এখানে কিন্তু 11 দলীয় জোট এগিয়ে গেল। এবার সোচ্চার একটি জরিপ করেছে। সোচ্চারের এই জরিপে ঢাকা শহরে তারা কয়েকটি আসনে, ঢাকাতে তো মোট 13টি আসন, তারা জামাত ইসলাম এবং বিএনপিকে একেবারে কাছাকাছি, অর্থাৎ 39 এবং 34 পয়েন্ট সামথিং, তার মানে 3-এর কাছাকাছি ব্যবধান। এই 3%-এর কাছাকাছি যে ব্যবধান, এর ভিতরে কিন্তু কিছু মানুষ আছে যারা মুখে বলছে যে অমুককে ভোট দিব, বাস্তবে তাদেরকে দিবে না। এখানে বস্তি একটা বড় ফ্যাক্টর, এখানে বিহারি ক্যাম্প আছে, সেগুলো কিন্তু বিরাট ফ্যাক্টর। শুধুমাত্র মিরপুর 16 আসন যেটা বিএনপির আমিনুল ইসলাম এবং জামাতের আব্দুল বাতেন, এখানে 80,000 ভোট আছে বিহারিদের। এই বিহারিদের একটা ভোটও এদিক ওদিক যাবে না। এখানে বিএনপির সেই লোকের সাথে আমার যে কথা হলো, তিনি বলছেন, তিনি তো তারটাকে এগিয়ে রাখবেনই, তিনি বলছেন যে ঢাকা 17, ঢাকা 15 এবং ঢাকা 14, এই 3টা আসন এখানে জামাত ইসলাম পেয়ে যাবে। এটা কিন্তু বিএনপির ওই যে একেবারে এমপির পরের জন যিনি, তো জামাত যদি এই 3টা আসন উনি দিয়ে দিচ্ছেন, কিন্তু মাঠের বাস্তবতা আরো ভিন্ন। গতকালকের যে ভিডিওটা আমি আপনাদেরকে বলেছিলাম ঢাকা 17, যেখানে তারেক রহমান প্রতিদ্বন্দ্বী ডক্টর খালেদুজ্জামানের সাথে, তিনি বলছিলেন মূলত ঢাকা 17, গুলশান এবং বনানী, এখানে অভিজাত শ্রেণীর লোক, এরা ভোট দিতে আসবে না কেউ। এইখানে জয় পরাজয় নির্ধারণ হবে। ওখানে কোরাইল যে বস্তি আছে, এই বস্তির মানুষের ভোটের মাধ্যমে এখানে জয় পরাজয় নির্ধারণ হয়ে যাবে। এরপরে আমি ওই কোরাইল বস্তিতে একটু খোঁজ দিলাম, সেখানে দেখলাম যে তারেক রহমান তার মেয়ে এবং স্ত্রীকে কোরাইল বস্তির ওখানে সেখানে তারা কাজে লাগিয়েছে, সেখানে তারা ক্যাম্পেইন করছে। এখন এই ক্যাম্পেইন করতে যে তারা সেখানে কি করেছে, সেখানে হার্টের চিকিৎসা দিচ্ছে, ফ্রি হার্টের চিকিৎসা। আচ্ছা, বস্তিবাসীর কোনোদিন হার্টের রোগ হয় এটা শুনেছেন? বস্তিবাসীর হার্টের রোগ হয় না, হার্টের রোগ হয় বড় লোকদের, ধনীদের। তাহলে ওখানে তো এটা হিতে বিপরীত হচ্ছে না? আমি কিছু বস্তির ছেলেপেলের সাথে কথা বলেছি, বলছে এখানে সমস্যা হচ্ছে ডায়রিয়া রোগের, এখানে সমস্যা হচ্ছে পানিবাহিত রোগের, এখানে সমস্যা হচ্ছে মশা, এই ম্যালেরিয়া জাতীয় এই জাতীয় রোগের। এখানে বস্তির, আমাদের এই বস্তির ভিতরে একটা লোকেরও হার্টের সমস্যা নাই, তাহলে এখানে হার্টের ক্যাম্পেইন করে এখানে কি করবে? এবং সেখানে বিএনপি আরো একটা কাজ করেছে, তাদেরকে ফ্রি ওয়াইফাই দিয়েছে। এখন এই ফ্রি ওয়াইফাই দিলে, এই ফ্রি ওয়াইফাই পেলে মানুষের এখানে কি কাজে লাগে? ফ্রি ওয়াইফাই আরো তো বরং মানুষ অকর্মণ্য হয়, ঘরে বসে থাকে, সারাদিন ধরে মোবাইল দেখবে, অপরাধ আরো বৃদ্ধি পাবে। বস্তিতে ফ্রি ওয়াইফাই হলে যা হয় আর কি। তো সেখানে উনি ঠিকই বলেছেন যে জয় পরাজয় কিন্তু ওখানে নির্ধারণ হয়ে যাবে। তারেক রহমান বস্তিবাসীর হৃদয়ে তিনি স্পর্শ করতে পারেন নাই, সেখানে জামাতের খালেদুজ্জামান তিনি কিন্তু বস্তিবাসীর হৃদয় স্পর্শ করতে পেরেছেন। আর ঢাকা 13-তে মামুনুল হক, সেখানে ববি হাজ্জাজকে কেউ ভোট দেবে না, মামুনুল হক ওখানে চলে যাবে। আর জামাত আমিরের কথা তো আগেই বলছি যে জামাত আমির এখানে ঢাকা 15-তে তিনি একজন ডক্টর মানুষ, আর তার বিপরীতে তিনি মাত্র 8 পাস। তাহলে মানুষ এখন যোগ্যতা মূল্যায়ন করতে শিখেছে। আমি গতদিন বাজারের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো দেখছিলাম যে সেখানে ভোট চাচ্ছে, তো যারা ওই লিফলেট নিচ্ছে তারা বলছে যে মার্কা নয়, শুধু এই ব্যক্তিকে দেখে আমরা ভোট দিব, এইখানে এই ব্যক্তির সংসদে যাওয়া প্রয়োজন। জামাতের আমিরের কথা বলছে যে ইনার মতো লোকের সংসদে যাওয়া প্রয়োজন, ওনাকে আমরা সংসদে পাঠাতে চাই। আমি অ্যাস্ট্রোনাইজ হয়ে গেছি। আর ঢাকা 14-তে আছেন ব্যারিস্টার আরমান, তার পাশে তুলি তো সেই ওই যে মহিলাদের 4 বিয়ে, এটা মেনে নিব না আমরা, অর্থাৎ তিনি কোরআনের একটা বিধানকে সরাসরি কোরআনের হুকুমকে অমান্য করলেন, ওই থেকে তার ফিল্ড একেবারে যাচ্ছে তাই। বিএনপিও তারা বলছে যে এখানে তুলি পারবে না, এখানে আরমান বেরিয়ে যাবে। আর ঢাকা 16-র কথা তো বললামই, ঢাকা 16 ওখানেও ওই যে বিহারি ক্যাম্প আছে একটা, এই বিহারিদের 80,000 ভোট আছে। তাহলে চিন্তা করুন, 80,000 ভোট যদি একদিকে চলে যায়, অবস্থা কি হবে? ঢাকা 8 আসন, সেখানে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে চাচ্ছে সবাই যে এই ছেলেটাকে সংসদে পাঠাতে, কারণ এরকম ঘাড়তেরা ছেলে পেলে সংসদে না থাকলে সংসদ জমজমাট বাঁধে না, এবং সে থাকলে যারাই যদি কোনো দুর্নীতিবাজ থেকে থাকে তাদেরকে ঘাড় ধরে ঘাড় সোজা করে দেবে, ওর দরকার। সুতরাং এখানে কিন্তু পাশার দান উল্টে যাবে, এটা প্রায় 99% কনফার্ম। ঢাকা 11-তে আছেন নাহিদ ইসলাম, নাহিদ ইসলামের বিপরীতে যিনি আছেন তিনি নাহিদ ইসলামের কাছে পাত্তাও পাবেন না। আর ইশরাকের আসনটা আছে
সেখানে আব্দুল মান্নান ইশরাকের বিপরীতে। ইশরাকের সেখানে একটা জনপ্রিয়তা আছে। এখন এটাও হতে পারে, হওয়া অসম্ভব কিছু নয়, যে যখন জনগণ দেখবে যে সব ঢাকা পুরাই জামাত ইসলামের পক্ষে চলে যাচ্ছে, সুতরাং আমরা এখানে ইশরাককে কি করবো, তাহলে কিন্তু একবারে সবাই ঝেপে পড়ে আব্দুল মান্নানকে ভোট দিয়ে দেবে। তার মানে ঢাকা 13টা আসন, ঢাকা 13 আসনের ভিতরে প্রায় 8 থেকে 9টা আসন জামাতের এখানে হয়ে যাবে। তার মানে ঢাকাতে জামাত ইন, বিএনপি আউট। আর বাংলাদেশের অন্যান্য বিভাগের কথা যদি বলি, বরিশাল বিভাগের একজনের সাথে আজকে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে উনি সারা দেশই প্রায় ঘুরে ফেলেছেন এই নির্বাচনের ভিতরে। ওনার ভাষায় আমি বলছি, উনি বলছেন যে সারা দেশে বিএনপি 70টা সিট বড় জোর পেতে পারে, 70 থেকে 75, বাকি সব 11 দলীয় জোট। তাহলে আপনারা বুঝতেই পারছেন, এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এই ভোট কেন্দ্রটা আপনাদেরকে পাহারা দিতে হবে। নির্বাচনের দিন আপনাদের জান চলে যাবে, তবু আপনারা ভোট কেন্দ্র ছাড়বেন না। ভোট কেন্দ্র যদি আপনারা পাহারা দিয়ে রাখতে পারেন, ব্যালটে যদি কেউ হাত না দিতে পারে, তাহলে জয় নিশ্চিত। আপনারা 13 তারিখে 14 তারিখে বিজয় মিছিল করবেন এবং বাংলাদেশে একটা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত হবে এবং নতুন একটি বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। পুরনো সেই ধ্যান ধারণা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারণ আমি বস্তিবাসীদের সাথে যখন কথা বলছি, রিকশাওয়ালাদের সাথে যখন কথা বলেছি, তারা এই কথা একেবারে পরিষ্কার করে বুঝতে পেরেছে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দল একই। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, বিএনপি আসলে কি চাঁদাবাজি বন্ধ হবে? বরং আমরা এই যে ময়লা ফেলি না বাসায়, ঢাকা শহরে বাসা বাড়িতে, আওয়ামী লীগের আমলে আমরা এই ময়লার বিল দিতাম 120 টাকা, অনলি 120 টাকা মাসে। যেদিন 5 তারিখে আওয়ামী লীগ পালিয়ে গেছে, 6 তারিখ থেকে তাদেরকে এখন 150 টাকা করে দিতে হয়। আসার সাথে সাথে মানে বেড়ে গেছে। এরকম প্রত্যেক জায়গায়, আগে যেখানে 100 টাকা নিত সেখানে এখন 150 টাকা নেওয়া হচ্ছে। তার মানে আওয়ামী লীগের চেয়ে আরো বেশি চাঁদাবাজি হবে, এটি মানুষ বুঝতে পেরেছে। ভোট কেন্দ্রে স্মার্টফোন নেওয়া যাবে না, মোবাইল নেওয়া যাবে না। নির্বাচন কমিশনের এই অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে মুহূর্তের মধ্যেই জামাত, শিবির, এনসিপি জেগে উঠেছে, প্রতিবাদের ঝড়। কিন্তু বিএনপি চুপ। হ্যাঁ, আমরা বলার পরে হয়তো বা বিএনপিও আমাদের সাথে তাল মিলাতে পারে, কিন্তু বিএনপি চুপ কেন? আমিরা জামাত সাথে সাথে বলেছেন, সাদিক কায়েমরা, নুরুল ইসলাম সাদ্দামরা সরাসরি রাস্তায় নেমে গেছেন। আর এখানে তারেক রহমানরা, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কিছু বলেননি। এটা থেকে স্পষ্ট যে মোবাইল ফোন নিষিদ্ধের রহস্য কি এবং নেপথ্যে কারা। উত্তর হচ্ছে, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের রহস্য হচ্ছে কারচুপি করবে, নিঃসন্দেহে পাতানো নির্বাচন করতে যাচ্ছে এবং কোনো প্রমাণ রাখবে না। এটা হচ্ছে একমাত্র উদ্দেশ্য, এছাড়া কোনো যুক্তি নেই। আর যদি কোনো যুক্তি থাকতো, কমপক্ষে তফসিল ঘোষণার আগেই এই ধরনের সিদ্ধান্ত হয়ে যেত যে মোবাইল ফোন নিতে পারবে না, কেন নিতে পারবে না, ব্যাখ্যা বিশ্লেষণ সহ ক্লিয়ার করা হতো। কিন্তু না, হঠাৎ করে দেওয়া হলে মানে এটা একটা দুর্বিসন্ধি। এই একটা ঘোষণাকে কেন্দ্র করেই, এই একটা বিষয়ের উপর কেন্দ্র করে পুরো নির্বাচন বাতিল হয়ে যেতে পারে, এই এক সিদ্ধান্তকে কেন্দ্র করে, যদি পুনর্বিবেচনা না করে। আশা করি নির্বাচন কমিশন পিছু হতে বাধ্য হবে যদি পিঠের চামড়া রাখতে চায়। যদি রাকিব, হুদা এদের মতো যদি পরিণতি ভোগ করতে না হয়, জুতার মালা যদি পড়তে না হয়, অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করবে আমরা বিশ্বাস করি, নইলে কপালে কঠিন বিপদ আছে। তো দর্শক, এই অবৈধ সিদ্ধান্তের নেপথ্যে বিএনপি এবং নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র। বিএনপি চুপচাপ। হ্যাঁ, বিএনপি 2-1 বাচ্চা ছেলে দেখলাম, যে হামিম ডাকসুর পরাজিত যে ছেলেটা, ডাকসুতে কি জানি ইলেকশন করেছিল, এদের লেখাটাকা পড়তে অনেকের লজ্জা লাগে, কারণ এটা তো পরাজিত হারু পার্টি, পরাজিত তরুণরা পরাজিত হলে কেমন কেমন না। তো এই দেখলাম যে বললো যে না, এটা ঠিক হচ্ছে না। এছাড়া পুরো বিএনপি চুপ, তার মানে বিএনপির সাথে জড়িত। আর বিএনপির কিছু লোক বা কিছু অ্যাক্টিভিস্ট, কিছু ছোট বাচ্চারা এগুলো নিয়ে কথা বলবে যে না, মোবাইল ফোন নিষিদ্ধ সিদ্ধান্ত ঠিক না, বললে ওটাও একটা নাটক। বাস্তবে তারেক রহমান বললো নাটক। তারেক রহমান তো সাদিক আহমেদ থ্রেডকে গণভোটের পক্ষেও বলেন, কিন্তু এটা তো নাটক। বাস্তবে তো বিএনপি গণভোটে নায়ের পক্ষে। অতএব এখানে বিএনপি নাটক করবে, কিন্তু এই যে দুর্বিসন্ধি বা কারচুপি করে প্রমাণহীন রাখার যে একটা আয়োজন, এর সাথে বিএনপি এবং নির্বাচন কমিশনে জড়িত, ইউনূস সরকার জড়িত নয়। তো দর্শক, আমিরা জামাত মুহূর্তের মধ্যে প্রতিবাদ করেছেন। সাদিক কায়েম, শিবিরের সভাপতি দেখলাম রাজপথে মিছিল করছেন, মানে বক্তব্য দিচ্ছেন রাজপথে নামে। তো দর্শক, এনসিপি এবং জামাত জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে যাবে, কিন্তু বিএনপি নির্বাচন কমিশনে যাবে এরকম কোনো নিউজ আমি আমার বক্তব্য রেকর্ড করা পর্যন্ত পাইনি। এটা স্পষ্টত যে বিএনপি এখানে খুশি, কারণ বিএনপির একমাত্র ভরসা এখন কারচুপি করা। কারচুপি ছাড়া বিএনপির সামনে কোনো রাস্তা নাই, কোনো ভবিষ্যৎ নেই। অলরেডি সব জরিপে স্পষ্ট হয়ে গেছে যে কমপক্ষে 5টা সিট হলেও কম পাবে বিএনপি জামাতের চাইতে। জামাত 105, বিএনপি 100, এরকম হিসাবে আসছে। ওভারঅল একটা ঝুলন্ত পার্লামেন্ট। ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ফেসবুক পোস্টে লেখেন, এদেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়। আচ্ছা, এই যে বিএনসিসি ক্যাডেটদের বাতিল করা হয়েছে বিএনপির দাবির প্রেক্ষিতে, আবার ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া যাবে না, এটাও বিএনপি সব দাবি মানা হয়েছে। যত উল্টাপাল্টা দাবিতে বিএনপি আছে, আর সেটা মানা হয় কেন? জাতি কি বুঝে না? আমরা কি নলিপপ খাই, আঙ্গুল চুষি?
সবাই বুঝে যে এখানে ইসি বিএনপির পক্ষে পক্ষপাত করছে, কিন্তু না, শেষ পর্যন্ত আমাদের এই প্রতিবাদের ফলে ওই যে ডাকসু জাকসু, যেমন জাহাঙ্গীরনগরের নির্বাচন কমিশন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সব বিএনপি পন্থী, প্রশাসনের 95% ছিল বিএনপি, কিন্তু তারপরও শিবির জিতেছে না। ওইরকম এই বিএনপি পন্থী ইসির মাধ্যমেই জামাত জিতবে, কিন্তু ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে জিততে হবে। ছাত্র সংখ্যা নির্বাচনগুলো তো এরকম অনেক, একটু পরপর এক একটা ফোন দিই, এই যে অমুকে পদত্যাগ, আমি দায়িত্ব পালন করবো না, আমি ছেড়ে গেলাম, কত কিছু। এই পাশে ক্যান্টনমেন্টে ফোন দেয়, এই যে নির্বাচন বর্জন করলাম, কত নাটক, কিন্তু কিছু হয়েছে এতে? এখানেও কিছু হবে না, ক্ষমতায় জামাত আসবে। কিন্তু ওই পথ পর্যন্ত যেতে হলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। জামাত এনসিপি সজাগ আছে, তাদেরকে এত সহজে বোকা বানানো যাবে না। অধিকাংশ জনগণ যাদের সাথে আছে তাদেরকে বোকা বানানো যায় না। আপনারা বোকার স্বর্গে বাস করছেন যে আপনারা জনগণকে ধোকা দিয়ে আবার সেই কারচুপি নির্বাচন করবেন, পিঠের চামড়া থাকবে না, গাছের সাথে ঝুলিয়ে রাখা হবে, সেই ফ্লাইওভারের সাথে ঝুলন্ত করার ঘটনা আবার পুনরাবৃত্তি হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের দিনটি গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত। সেদিন গর্বভরে ভোটের লাইনে দাঁড়াবেন, ছবি তুলবেন আর নিজের পছন্দের স্বাধীনতা উপভোগ করবেন। ছবি তুলবেন, ভিডিও করবেন, ফেসবুকে পোস্ট দিবেন, হ্যাঁ এটাই হতে হবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায়, এটা হস্তক্ষেপ করার চেষ্টা করে, মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত। তাহলে জামাতের আমিরও বুঝতে পারছে যে এই ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, এটা একটা দুর্বিসন্ধি, অতএব এটা কিছুতেই মানবে না। আমি আবারও বলছি, প্রয়োজনে এক সিদ্ধান্তকে কেন্দ্র করে পুরো নির্বাচন বাতিল করিয়ে দেওয়া হবে, স্থগিত করা হবে, কিন্তু কোনো উল্টা পাল্টা কিছু চলবে না। এর মানে কি আমরা নির্বাচন স্থগিত চাই? নেভার। নির্বাচন হতে হবে, কিন্তু কারচুপি নির্বাচন হতে গেলে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আমি বলছি, কিন্তু এটাই হচ্ছে জামাত এনসিপি শিবিরের ভিতরে কথা। উল্টা পাল্টা কোনো কিছু টলারেট করবে না। তো দর্শক, জামাতের আমি আরো লেখেন, ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনীয় অধিকার আবারও লড়াই করে রক্ষা করা হবে। শিবিরের সভাপতি বলেছেন, প্রয়োজনে আরেকবার জুলাই বিপ্লব হয়, তারপর উল্টা পাল্টা কিছু হবে না। বুঝতে পারেন, এই যে আরেকবার প্রয়োজনে জুলাই বিপ্লব হবে, এর মানে বাংলাদেশের সামনে রাস্তা একটাই, সুষ্ঠু নির্বাচন, এর বাইরে কোনো রাস্তা নাই। কোনো কারচুপির কোনো সুযোগ সম্ভাবনা বাংলাদেশে আর আসবে না। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোট কেন্দ্রে মোবাইল ফোন দিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছি। তো এটার সাথে বিএনপি এবং নির্বাচন কমিশন জড়িত। ইউনূস সরকারও আশা করি এই বিষয়ে জরুরি ব্যবস্থা নিবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সিদ্ধান্ত কেউ মানবে না। এনসিপি, জামাত, শিবির যেভাবে জেগে উঠেছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার কোনো সক্ষমতা নেই। এখন এই সিদ্ধান্তের উপর যদি ওরা অটল থাকতে চায়, তাহলে বুঝতে হবে ওরা নির্বাচন চায় না। এই সিদ্ধান্ত থাকবে, নইলে নির্বাচন হবে না, কথা ক্লিয়ার। কিন্তু বিএনপি চুপ কেন? বিএনপির সাথে জড়িত। আর মাত্র 3 দিন আছে, 3 দিন আছে, এরপরই তো আসল খেলা শেষ। যে খেলা দেখবার জন্য আমরা এতদিন যাবত ওয়েট করতেছি, দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে এই খেলাটা হচ্ছে, তাই না? তো এখন মানুষ কি ভাবতেছে? মানুষ কিন্তু এখন সবাই, যারা যে দল করে ওইটা বাদ দিলে, যে আমি জামাত করি আমি জামাতকে ভোট দেবো, আপনি বিএনপি করলে আপনি বিএনপিকে ভোট দেবেন, কিন্তু কিছু নিউট্রাল মানুষ কিন্তু বন্ধুরা আছে, তারা এখন অ্যানালাইসিস করতেছে, বিভিন্ন রকম কন্টেন্ট দেখতেছে, পত্রপত্রিকা পড়তেছে, বুঝতে চেষ্টা করতেছে কাকে ভোট দিলে ভালো হবে। তো আমার হঠাৎ করে না একটা কন্টেন্ট চোখে পড়লো, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই জন্য যে বাংলাদেশে কিন্তু এটা পরিষ্কার যে যে দল সাপোর্ট করে তাকেই, তার দলকেই ভোট দিতে বলে। কিন্তু কিছু কিছু এখনো অ্যানালিস্ট আছে বা কিছু কিছু এখনো জার্নালিস্ট আছে, যারা অনেক সময় যেগুলো দলকে সাপোর্ট করলেও সত্য কথাটা বলে ফেলে। তেমন একটা ভিডিও, যদি পুরনো, আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি কিন্তু জামায়াতে ইসলামীকে একটা সাধারণ মানুষের চোখ দিয়ে বিবেচনা করতেছি, বাংলাদেশের একটা সাধারণ মানুষের নাগরিক। আমি আপনাকে বলতেছি, আসলে আসলে আমার এই বই পুস্তকগুলি পড়া আছে, মানে এটা জনাব গোলাম আযম যে বই পুস্তকগুলি লিখছেন, মাওলানা মওদুদী, আপনি ঠিকই বলছেন, আমি অনুবাদে পড়ছি, আমি উর্দু পড়তে পারি না, কিন্তু আমি কিন্তু জামায়াতে ইসলামীকে দেখি নাই গত 15, 20, 25 বছর ধরে, বা জামায়াতের গঠনতন্ত্রের কথা বলছেন যে এটা থেকে আমরা এটা দেখতেছি না যে ওনারা এইভাবে চালাতে চাইতেছেন। বরং ওনারা ওনাদের প্রতিটা কথায় যেগুলি ইসলামের আসলে ফান্ডামেন্টাল, মানে দুর্নীতি করা যাবে না, হিংসা করা যাবে না, যেগুলি খারাপ মিছা কথা না বলা, এগুলির ব্যাপারে কিন্তু তারা জোর দিচ্ছেন। এবং এই কথা কিন্তু সত্য যে জনাব মতিউর রহমান নিজামী, জনাব আবুল হাসান মোহাম্মদ মুজাহিদ, তাদের মন্ত্রণালয় সম্পর্কে যেরকম দুর্নীতির কথা শোনা যায় না, তাদের পরিচালিত প্রতিষ্ঠানগুলি এই বাংলাদেশের সবচেয়ে ভালো চলছে। আমি ইন্ডিয়ান ইসলামী ব্যাংক এগুলো অনেক উদাহরণ দিতে পারি। আসলে আমি কেন দেখা যাবে এটা, যে এই খালিদ মহিউদ্দিন সাহেব কিন্তু জামাতকে খুব পছন্দ করে না, কিন্তু দেখেন ওনার নিজের অজান্তে এই কথাগুলো বেরিয়ে গেছে। এইগুলো কিন্তু মানুষকে এফেক্ট করে, সাধারণ মানুষকে, যারা নিউট্রাল ভোটার, যারা এখনো কোনো দলকেই ওইভাবে সাপোর্ট করে না, বিএনপি না, আওয়ামী লীগ না, জামাত, ওরা বসে আছে, ওরা অ্যানালাইসিস করতেছে কাকে দিলে দেশের মঙ্গল হবে, যারা শুধু দেশকেই ভালোবাসে, সেই সমস্ত ভোটারের জন্য এই ভিডিওটা বেশ কাজে দিবে আমার মনে হয়। কিন্তু তার চেয়ে বড় বেশি কাজে দিবে এমন ইনফ্লুয়েন্সার ভিডিও আমি জীবনেও দেখিনি। আমার একজন পাঠাইছে ভাই বাংলাদেশ থেকে, বলে যে আরে মিয়া ঘুমতে হলে ভিডিওটা দেখেন, মিয়া কি ফিল্ম বানান, কি শুটিং করেন, দেখেন শুটিং করে, বলে ড্রোন দিয়ে কি কি শট নিছে। আমি বললাম কোথায়, বলে আগে দেখেন। তারপর দেখলাম ভাই, নীলফামারীতে জামাতের মহিলা দলের একটা মিছিল। আমি আমার জীবনে এত বড় মিছিল দেখি নাই, মহিলাদের বিশেষ করে, পুরুষদের দেখছি কিনা খুঁজতে হবে, মহিলাদের এত বড় মিছিল আমি আমার জীবন দশায় দেখি নাই, আপনারাও বোধ হয় অনেকেই দেখেন নাই। এবং আমার বিশ্বাস এই এত বড় মিছিল, এই 40 থেকে 50 হাজার মহিলা হবে, লেখা হিজাব পরা, ভাইকে ভাই হাঁটতেছে,
এটাই প্রথম, আমার মনে হয় এটাই শেষ। অন্য কোনো দলের এই ঘাটক নাই যে এতগুলো মহিলাকে আইনা রাস্তায় নামাইয়া 2-3-4 মাইল হাঁটাইবো এবং দলের পক্ষে স্লোগান দেবে। আমি শিওর অভাবনীয় এক দৃশ্য, যেটা দেখলে মনে হয় আর ঠেকায়া রাখতে পারলেন না, জামাত সব খাইয়া ফেলবো। দেখুন ভিডিওটা। দেখেন কত মানুষ। অবস্থা দেখছেন? অবিশ্বাস্য, অবিশ্বাস্য ঘটনা। বাংলাদেশে এতগুলো মহিলাকে নিয়ে, এতগুলো মা বোনকে নিয়ে এই প্রখর রৌদ্রে, বাংলাদেশে কিন্তু এখন শীত নাই, মোটামুটি গরম পড়ে গেছে। এই প্রখর রৌদ্রে মাইলকে মাইলের এই যে মিছিল, দাঁড়িপাল্লার ফলে এ কি বার্তা দেয়? এটা কি এই বার্তা দেয় না যে এইবার দাঁড়িপাল্লা সব খায়া ফেলবে? আসলে বন্ধুরা, আপনারা যারা অনেকে দুশ্চিন্তায় আছেন, অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই টিভি দেখলে তো মনে হয় বিএনপি ক্ষমতা দখল করে ফেলাইছে, বা তাদের কথাবার্তা শুনলে তো মনে হয় তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়ে গেছে। বলতে দেন না ভাই, কে প্রাইম মিনিস্টার হবে আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। মানুষের মনের যে জোয়ার, মানুষের ভোট দেওয়ার যে জোয়ার, এটা ঘটবে ভোটের দিন। জামাত ইসলাম তো বলে না যে আমরা ক্ষমতায় চলে গেছি। জামাত ইসলাম বারবারই বলে ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় যাই। তারা যদি রাখছে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ বলছেন কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হইও না। তো বন্ধুরা, আসলে বাংলাদেশের যে সার্বিক অবস্থা, এখন মাত্র আছে 3 দিন। অনেকেই বলতেছেন যে এই 3 দিনের মধ্যে ইলেকশন নাও হইতে পারে, ইলেকশন পোস্টপোন হইতে পারে। তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, এই ইলেকশন পোস্টপোন হওয়ার কোনো রকম সুযোগ নাই। ইলেকশন এটা হবে, এবং ইলেকশনে কোনো রকম তাল ভাঙা যদি কেউ করে, কোনো রকম যে দলই করুক, যদি ভোট কারচুপি করতে চায়, এবার কেউ রেহাই পাবে না। তার কারণ ইউনূস সাহেবের একটা দৃঢ় প্রতিজ্ঞা, উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশন দিয়ে যাবেন। অলরেডি আপনারা দেখছেন আর্মি নেমে গেছে। ইনশাল্লাহ তারা তাদের কাজ করবেন, এবং তারা তাদের কাজ করছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরপাকড় হচ্ছে, কাদের ধরপাকড় করছে, কারা সন্ত্রাসী, তাদের কাছে লিস্ট আছে। তো মনে হয় না যে বাংলাদেশে ইলেকশন হবে না বলে কিছু মানুষ বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছেন। তাদের কন্টেন্টে যাই দেখবেন নির্বাচন কি হবে, একই প্রশ্ন আজকে কয়েক মাস যাবত করতেছে, নির্বাচন কি হবে। এই সমস্ত কথাবার্তা শুনলে আবার সেই গল্পটা মনে পড়ে যায়। ওই যে গ্রামের ছেলেরা বলছিল তোর পোলা তো স্কুলে যায় কিন্তু পাশ করতে পারবো না, পাশ করার পরে বলে চাকরি পাইবো না, চাকরি পাওয়ার পরে বলে বেতন পাইবো না। তাহলে আমাদের দেশের এই যে ইলেকশনটা নিয়ে একটা মহল এমন ভাবে প্রচারণা করতেছে যে ইলেকশনের দিন আইসা গেলে, ইলেকশন হয়ে গেলেও বলবে যে রিজাল্ট আইসা গেলে ক্ষমতা নিয়ে নিক, ক্ষমতা নেওয়ার পর আচ্ছা দেখেন না আর কয়দিন দেখেন, এরপরেই দেখেন কি অবস্থা হয়, বেশি দিন টিকতে পারবে না। এই নেগেটিভিটি থেকে আমাদের বাইরে আসতে হবে। এই দেশটা আমাদের, দেশটা আমার, আপনার, সবার। আমরা কোনো নেগেটিভ চিন্তা করবো, আমরা সবাই ভোট সেন্টারে যাব, ভোট দিব। আমি আমার যে প্রার্থীকে ভালোবাসি, যে প্রার্থীকে যোগ্য মনে করি, তাকে ভোট দিব। আমার এখানে যারা আছেন তারা সবাই তো জামাতে ভোট দেবেন, কিন্তু যারা আমার মানে ভক্তরা, যারা নতুন আসছেন, তারা যে দল করেন সেই দলকে ভোট দেবেন। এবং তাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা নতুন আসছেন বা যারা প্রথম দেখছেন আমাকে, আপনারা দয়া করে হাতে ভোট দিলে আমাদের দেশটা বাঁচবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।